নমস্কার। সেই রাত্রির বেলার কথা যখনই মনে পড়ে, যখনই আপনার কথা মনে পড়ে, আরজি করে সেই রাত্রিবেলার কথা মনে পড়ে। এবং সবাই এটা জানেন যে সেই দিন আপনি যদি ওই গাড়িটা না আটকাতেন তাহলে গল্পটা একদম অন্যরকম হতো, কিছু পাওয়াই যেত না। মানে যে আন্দোলন বা যেটুকু ঘটলো সেটা আসতোই না, কেউ হয়তো মানে সামনে আসতোই না ঘটনাটা। তারপর কি হলো? প্রথম কথা হচ্ছে যে যা আন্দোলন হয়েছে সেটা হবার ছিলই। বিগত প্রায় 15টা বছর হতে চলল তৃণমূল কংগ্রেস পরিচালিত আমাদের যে রাজ্য সরকার অন্যায়ের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে তার যা কাজ, তার যা স্টেপ, তার যা পদক্ষেপ হওয়া উচিত তার বিন্দুমাত্র তারা গ্রহণ করেননি। উল্টে যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, যারা জুলুমবাজি করেছে, ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন তাদের পাশে দাঁড়িয়েছে এবং মানুষ সেটা প্রতিদিন অবজার্ভ করেছে। ফলত মানুষের বিক্ষোভ ফেটে পড়ার ছিলই। হয়তো আরও একটা ঘটনা বা কিছু, এত সহজে বলে দিচ্ছি একটা ঘটনা, কিন্তু এ তো খুব যন্ত্রণাদায়ক এবং প্রতিদিন আমাদের যে মননের যে জগৎ আছে সেই জগতে প্রতিদিন ধাক্কা দেয়, আঘাত করে এবং আমাদেরকে একদম কুঁকড়ে দেয়। তার সঙ্গে রাগও হয়, তার সঙ্গে ভয়ও তৈরি হয়, তার সঙ্গে যেমন জেদ তৈরি হয় তেমন অসহায়তাও তৈরি হয়। ফলত আন্দোলন হতোই বা আন্দোলন হবেই। দ্বিতীয়ত হলো যে সেদিনকে ওখানে আমার বাড়ি থেকে বেরিয়ে আরজি কর চলে যায়নি, তাহলে বাড়ি থেকে বেরিয়ে আরজি কর অবধি যেতে আমাকে এই রাজনীতির এবং এই সংগঠনের একজন কর্মী হতে হয়েছে মানে বাধ্যতামূলক নয়, নিজের বোঝাপড়ার দ্বারা ঠিক করে কর্মী হয়েছি। সেখানে যখন কর্মী হয়েছি দেখেছি আমার মতো আরও অনেকে কর্মী আছে এবং আমরা সবাই একসাথে কাজ করি। ফলত আমরা যারা কর্মী, আমরা যারা শিখেছি, আমরা যারা এই রাজনীতিতে রয়েছি, এই সংগঠন করি, মানুষকে সংগঠিত করার কাজ করি, আমাদের যে বোঝাপড়া আছে, আমাদের যে বোধ তৈরি হয়েছে, আমাদের যে চেতনাটা তৈরি হয়েছে, আরজি করের গাড়ি আটকানোতে ওই চেতনাটা আমাদেরকে গাড়ির সামনে দাঁড় করিয়েছে। ফলত এই বোধটা, এই চেতনাটা ওই বাড়ি থেকে কলকাতা অবধি আমাদেরকে তৈরি করেছে। ফলত সেদিনকে গাড়ি আটকানোর সামনে যদি একটা মুখ মীনাক্ষীর হয়, তো আশেপাশে অনেকগুলো মুখ ছিল এবং অনেকগুলো মুখ ছিল না যারা এই লড়াইটা প্রতিদিন লড়েছে বা আমাকে এবং আমি সহ আমাদের বাকি কর্মীদেরকে লড়তে শিখিয়েছে। একদমই ঠিক, আপনি যা যা বললেন প্রত্যেকটা ঠিক, কিন্তু একজনকে তো সামনে লিডারশিপের জায়গায় মানুষ দেখতে পায়, সেদিন সেই রাত্রে আপনাকে দেখেছিল এক। দ্বিতীয়ত হচ্ছে তারপরে মানুষও সেটাতে বেরিয়ে এলো এবং মানুষ ওইভাবে মানে ঘর ছেড়ে বেরিয়ে আসা, ওইরকম আন্দোলন তো, ওইরকম মানুষের স্বতঃস্ফূর্ত বেরিয়ে আসা তো এর আগে কখনো হয়নি। কিন্তু তারপর সেই আন্দোলনটা কি হলো এবং কি পাওয়া গেল? বহুদিনের চাপা ক্ষোভটা মানুষ বের করেছে, এখন ক্ষোভ বের করেছে, পরে এটা পাল্টে দেবার জন্য মানুষ আবার বেরোবেই, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, কিন্তু মানুষ তো একা একা পাল্টাতে পারে না, তার সঙ্গে তো একটা রাজনৈতিক মানুষই পাল্টায়। কোন রাজনীতি তাকে লিড করছে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাজ গঠনের প্রশ্নে, সভ্যতা গঠনের প্রশ্নে, নৈরাজ্যের বিরুদ্ধে, সবার জন্য নিশ্চিতভাবে এটা একদম ঠিক, কিন্তু করে মানুষ একদমই। কিন্তু একটা জায়গায় গিয়ে তো সেই যে ক্ষোভটা, একটা জায়গায় গিয়ে তো ডেমোক্রেটিক সিস্টেমে তাকে ভোটটা দিতে হয় এবং সেটার মানে এই ধরুন আমি যদি এই আন্দোলনটাকে বা আরজি করের ঘটনাটাকে একটা উদাহরণ হিসেবে দেখি, তাদের বিরুদ্ধে অভিযোগ এলো, তারপর তাদেরকে শাস্তি দেবার যে জায়গাটার জন্য যে আন্দোলনটা, সেখানে আর আপনাদের দেখা গেল না কেন? এখানেই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। প্রথম কথা, শাস্তি দেবার অধিকারী আমরা নই। দুই হচ্ছে, আপনি বললেন যে শাস্তি হলো না, তার মানে রাজ্যের সরকার এবং সিবিআই যাকে শাস্তি দিল মানুষ সেটা বলল যে এটা নয়। তার মানে সবথেকে বড় শাস্তি এইটা হলো
যে যা বিচার রাজ্যের পুলিশ এবং সিবিআই করলো, মানুষ সেটাকে গ্রান্ট করলো না, তাহলে এটা হলো বড় শাস্তি। রাজনীতিতে এটা বড় শাস্তি। 2 হচ্ছে রাজনৈতিক দলের এবং রাজনৈতিক কর্মীদের কাজ হলো আসল বিষয়টা মানুষের কাছে প্লেস করে দেওয়া, সেটা আমরা করেছি। আচ্ছা। এবং মানুষ সেটার দ্বারাই দাঁড়িয়ে এই জায়গাতে এবং এই নির্ণয়ে পৌঁছে গেল যে যেটাকে ওরা শাস্তি দিল সেটা আসলে নয়, আর যেটা হবার ছিল সেটা করলো না। এটাকে যদি বস্তুগত অর্থে আপনি বলেন যে না এটা শাস্তি নয়, তাহলে এটাকে বলা যায় একটা উৎসাহের পরিবেশ, হতাশ হবার জায়গা নেই। আর 2 যে শাস্তি দেবার আন্দোলনে আপনাদেরকে দেখা গেল না, এটা মিথ্যে অভিযোগ। এ অভিযোগ মানে অন্ততপক্ষে আমি বা আমরা স্বীকার করব না, কারণ গত 3 দিনে নদিয়াতে একজন 60ঊর্ধ্ব মহিলা রেপ হলেন। আমি এইখানে আসতে চাইছি আরো কয়েকটা ঘটনা। একটি মেয়ে, এবং শুধু মেয়েরা নয়, প্রতিদিন কাজের জন্য, ঘরের জন্য পরিযায়ী শ্রমিক, বিভিন্ন কাজের সাথে যুক্ত, এমনকি সরকারি কর্মচারী, এমনকি পথচারী মানুষ। আমি তো খবরে দেখছিলাম যে একজন ভিখিরির টাকাও মেরে দিয়েছে। তাহলে এটা শুধু মেয়ে বলে আলাদা নয়, হ্যাঁ অপরাধটা কুৎসিত, জঘন্য, একদম জঘন্য অপরাধ। তো সেই অপরাধ শুধুমাত্র সে মানব প্রজাতির মধ্যে সে স্ত্রী লিঙ্গ বলে তার উপরে এই অ্যাটাকটা, তাহলে এটা একটা কুৎসিত, অমানবিক এবং আদিম এবং তার সাথে হিংস্র এইটা। কিন্তু শুধুমাত্র এই অ্যাটাকটা নেই, প্রতিদিন এই অ্যাটাকটা আছে যে তোমার লড়ে লাভ নাই, বিচার তুমি পাবে না। এই যে একটা স্ট্যাবলিশড করে দিতে চাইছে, এইটাই জায়গা না, এইটাই তো আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাইছি। তো সেই জায়গাটাতে যে আন্দোলনের যে জায়গাটা, এবং সেই একটা কোনো জায়গায় ওই শাস্তি আপনারা দেবেন না, কিন্তু শাস্তির যে প্রক্রিয়া পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে চাপ সৃষ্টি করা, সেটা তো সেই যে জায়গাটা, সেইখানে আর কি আপনাদের দেখা গেল? এবং শুধু আপনি যেটা বললেন যে প্রতিদিনের যে ঘটনা বিভিন্ন ঘটছে, সত্যিই তো তাই করতে করতে, এবং আপনি বক্তৃতাতেও বলেছেন এবং আমরাও দেখছি, ধরুন কসবা ল কলেজের যে ঘটনাটা পর্যন্ত, কোথায় মানে কোথাও কোনো যে প্রক্রিয়া লাগাতার যে জায়গাটায় গিয়ে পৌঁছনো, সেইখানে কি সত্যি আপনাদের আর দেখা যাচ্ছে, আপনাকে আর দেখা যাচ্ছে বা দলকে? আবার আমি বলবো যে ঘুরে ফিরে প্রশ্ন আসছে যে আপনি, তো আমি নই। প্রথম কথা, আমি একজন রাজনৈতিক কর্মী এবং আমি একজন সংগঠনের কর্মী। বোধ দ্বারা রাজনীতি করতে, সংগঠন করতে এসেছিলাম, আসার সময় দেখেছিলাম আমি একা নই, অনেকে আছে। আবারও বললাম, ওই চেতনাটা আমাদেরকে গাড়ি আটকাতে, লড়তে, কেস খেতে, জেল যেতে আমাদেরকে শেখায়। আমি একটা কথা বলি, আমি কখনো আপনাকে একা বলছি না, কিন্তু আমি আপনার যে যুক্তি বা আপনার যে ব্যাখ্যাটা আপনি বারবার বলছেন সেটা আমি মেনেই নিচ্ছি, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করছি। কিন্তু অ্যাকসেপ্ট করার পরেও একটা মুখ থাকে, তো সেই মুখটা বলার জন্য আপনাকে আপনি বলে বলছি। ওইখানেই আমার অবজেকশন, যে এটা মুখের কোনো ব্যাপারই না, এটা চেতনার ব্যাপার। এবং এটা আমি যে রাজনীতিটা করছি, আমি যে সংগঠনটা করছি, সেই সংগঠনের পলিসি এবং মূল জায়গাটা। এবারে হলো যে এই আন্দোলনে আপনাদেরকে দেখা গেল না, বামপন্থীরা ছাড়া এই আন্দোলনে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আর কাকে দেখা গেছে একবার বলবেন? এই তুলনাটা আর কোনো মানে হয় না। এটা আপনাদের আন্দোলনের ইতিহাস, আপনারাই লেফটের যে জায়গাটা, সেটা আর কে আছে? আর সেখানে বিজেপি রয়েছে, আপনারা রয়েছেন, আর তৃণমূলের বিরুদ্ধে মূল অভিযোগ, সুতরাং আর রয়েছে বিজেপি। তো বিজেপি তার মতো করে তাদের একটা ব্যাখ্যা রয়েছে, যে তারাও এই করেছে তাই করেছে, রয়েছে তাদের ব্যাখ্যাটা। সেটা মানুষ কতটা গ্রহণ করেছেন সেটা অন্য প্রশ্ন, কিন্তু আপনাদের কাছ থেকে তো মানুষ এক্সপেক্ট করে। এই আন্দোলনে তো বামপন্থীরাই রয়েছে, আমরা এই বিষয়টাতে আর্গুমেন্ট করছি, আপনি বলছেন নেই আর আমি বলছি আছি, প্রতিটা দিন আছি। নদিয়াতেও যে ঘটনা ঘটলো সেখানে বামপন্থীরাই গেল, তামান্নার সঙ্গে যে ঘটনা ঘটলো সেখানে বামপন্থীরাই আছে, পাঁশকুড়াতে সুপার স্পেশালিটি হসপিটালে যে ঘটনা ঘটলো সেখানে বামপন্থীরাই আছে।
কারণ বামপন্থীরা এই সমস্ত বিহীন একটি সমাজ ব্যবস্থা গঠনের জন্য তারা প্রতিদিন রাজনীতির অলিন্দে কাজ করে। আমি এইটা বলার জন্য বলেছি। কিন্তু এটা ঠিকই যে ধরুন একটা আইনগত আপনারা সাহায্য করছেন একটা কোনো ঘটনায়, সব সত্যি, কিন্তু যে আন্দোলনে মানুষ নড়ে যায়, যে আন্দোলন এর আগে আপনাদের কাছে দেখেছে, সে আন্দোলন কি সত্যি দেখতে পাচ্ছে? মানে এইটা কারা বলছেন? মানুষ বলছে। তাহলে মানুষের যদি পার্সপেক্টিভে তাহলে মানুষের ওই কথাগুলো আমাদেরকেও শুনতে হবে। কারণ ধরে নিন আমরা প্রতিদিন কাজ করছি মানুষের সাথেই, কিন্তু যেমন ধরে নিন কালকেই আমরা গেছিলাম তারানগর বলে একটি গ্রামে, যে গ্রামটা প্রতিদিন গঙ্গা পদ্মার ভাঙনে চলে যাচ্ছে। আমরা কাল গেছি, ঠিক তার একটা দিন আগে সেখানে এমএলএ মন্ত্রী তারা গেছেন। মানুষ তাদেরকে শুধুমাত্র গায়ে হাত তুলতে বাকি, আর আমরা যখন গেলাম মানুষ তখন আমাদেরকে বলছেন যে এর রাস্তা কি বের হবে। মানুষ একসঙ্গে আলোচনা করছে। আমরা কিন্তু এইটা কোথাও দেখতে পাচ্ছি না যে মানুষ বলছে তোমরা আন্দোলনে নাই। বেশ। আর তাহলে যেটা প্রশ্ন, যে এই যে ধরুন যেখানে আপনারা যাচ্ছেন মানুষের এই যে রিয়াকশনটা পাচ্ছেন, সেটা তো এর আগের বিধানসভার ক্ষেত্রেও যখন হয়েছিল তখনও হয়েছিল, ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। আপনি বলছেন যে সামনের ইলেকশনে তার ছাপ পড়া তো উচিত, কিন্তু একদম নিচের তলার ভোটে যেভাবে লুট হয়, নিচের তলার ভোটে যেভাবে ভোটকে প্রহসনে পরিণত করা হয়, এবং মানুষের প্রত্যেক দিনের দুঃখ দুর্দশা যে পরিমাণে বেড়েছে, তাতে সরকারের দ্বারা কিছু প্রকল্প যা মানুষের ট্যাক্সের টাকায়, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা এবং তাতে দুর্নীতি করা এবং তাকে ড্রেনেজ করার জন্যে যা রাজনৈতিক কর্মীদেরকে সেখানে গুন্ডাগিরি করার জন্য নামিয়ে দেয়, সেখানে মানুষ কোথাও ভীত হয়, কোথাও নিজের প্রত্যেক দিনের দুর্দশার কাছে অসহায়তার প্রমাণ দেয়। ফলত ইলেকশনের ক্ষেত্রে তাই বলে সমবায়ের ভোটে আমরা যেটা দেখলাম যে যারা সমবায় ভোট করতে চায়, যারা ফেয়ার ইলেকশন করাতে চায়, তারা মরিয়া, এবং রাজ্য সরকার তারাও মরিয়া ভোটটাকে লুট করার জন্য। এতদিন ছিল পঞ্চায়েত এবং কর্পোরেশন, এবারে সমবায়টাও লুট হচ্ছে। ফলে এই যে বললেন যে গত বিধানসভা নির্বাচন থেকে এই নির্বাচন, তো গত বিধানসভা নির্বাচন থেকে এই নির্বাচন পর্যন্ত মানুষের অভিব্যক্তিতে, তার বিক্ষোভ প্রদর্শনের অভিব্যক্তিতে, তার কথা বলার অভিব্যক্তিতে ডেভেলপ আছে। ডেভেলপ, আমি চেঞ্জ বলবো না, আমি বলবো ডেভেলপ আছে। কেন? যে কোনো রাজনীতি হোক, যে কোনো সরকার পরিচালন হোক, মানুষ যখন তার কষ্টের বিরুদ্ধে, মানুষ যখন তার শোষণের বিরুদ্ধে সে যখন কথা বলা শুরু করে এবং সেটার গলার জোর যখন বাড়তে থাকে, তখন অপর প্রান্তে কে আছে তাকে দেখতে হয় মানুষ কি বলছে। এখানে আমি এই পডকাস্টের সূত্রে বিভিন্ন নেতা নেত্রীদের যে ইন্টারভিউ করছি, তো তাতে আমি দোলা সেনকে ইন্টারভিউ করেছিলাম। তো উনি বলছিলেন যে দুর্নীতি বা যে প্রশ্নগুলো উঠছে সেটা একেবারেই সিস্টেমের মধ্যে ইনহেরেন্ট যেটা থাকে, সেটা তারা দুর্নীতিকে প্রশ্রয় দেন না। 2, 3 বলছিলেন যে এত বেশি গভর্নমেন্টের প্রো পিপল প্রজেক্ট রয়েছে, প্রকল্পগুলো রয়েছে, সেখানে মানুষ এতটাই তার সুফল পাচ্ছেন, সেখানে কে কোথায় একটু দুর্নীতি করলো সেটা তারা দেখছেন না, সেই জন্যই এই রেজাল্ট। তার মানে দুর্নীতিকে পাত্তা দিচ্ছেন না, তারা মনে করছেন দুর্নীতিটা ইস্যু নয়। এই পডকাস্টটা একটু ভালো করে প্রচার করে দিন। দুর্নীতিটা ইস্যু নন তারা বলছেন, মানুষের প্রকল্প। উনি যা বলেছেন, একজন রাজনৈতিক নেতৃত্ব হিসাবে যারা সমাজ গঠনের কথা বলে, তারা যখন দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না, দুর্নীতিকে মানতেই চাইছে না, যেটা দুর্নীতি, বা দুর্নীতিকে দুর্নীতি বলে সংজ্ঞায়িতই করতে চাইছে না, আমাদের অনুরোধ থাকবে আপনারা এই পডকাস্টটা একটু ভালো করে ক্যাম্পেইন করে দিন। এরকমও কথা যেটা শোনা যায়, যে আন্দোলনের কথাতে আসছে, যে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তো একটা আন্দোলনের ইতিহাস আছে, তিনি যখন বিরোধী ছিলেন, বলা হয় যে তিনি যে আন্দোলনগুলোকে যেভাবে করতেন, বা আজকে যদি এই ইস্যুসগুলো তিনি পেতেন, তাহলে যে নড়িয়ে দেওয়ার মতো আন্দোলন তৈরি হতো, সেই আন্দোলনটা কেন আপনাদের থেকে পাওয়া যায় না? প্রথম কথা, যারা এই কথা বলছেন আমরা তো আর তাদেরকে অশ্রদ্ধা করতে পারি না, তারা তাদের বোঝার মধ্যে থেকে বলছেন। তো যখন বলছেন তখন নিশ্চিতভাবে কিছু ভেবেই বলছেন, বুঝেই বলছেন। কিন্তু আবার তাদেরকেই বলবো
যারা এই কথা বলছেন যে কোনো দিন কোনো একটা পাড়ার কলে জল আসছে না, সেখানে একটি গোটা পাড়া আছে, তারা জল পাচ্ছে না, একবার গিয়ে তাদের পাড়ায় দেখে আসুন তো তারা মুখ খোলার জায়গা পাচ্ছেন কি না। ফলত কে কখন বিরোধী আন্দোলন করেছেন তখন সেখানে গোটা রাজ্যে একটি গণতান্ত্রিক পরিবেশ উপস্থিত ছিল। আজকে কি মানুষের বিরোধিতা করার সেই গণতান্ত্রিক পরিবেশটা রেখেছে? আজ পশ্চিমবঙ্গের এই বর্ষার মধ্যে এরকম প্রচুর জায়গা আছে যেখানে মানুষ খেতে পাক আর না পাক তাকে জল কিনে খেতে হচ্ছে। যেখানে গঙ্গা পদ্মা ভাঙনে নদী গিলে নিচ্ছে সেখানেও জলে আর্সেনিকের প্রভাব, কিন্তু মানুষ প্রতিবাদ করতে পারবে না, কারণ পশ্চিমবঙ্গে সেই গণতান্ত্রিক পরিবেশটা নেই। এই যে যারা বলছেন, আমি আবারও বলছি, তাদেরকে একবারও অশ্রদ্ধা করছি না। সব মানুষই নিজের বোঝার মধ্যে থেকে যেটা শ্রেষ্ঠ কথা সেই কথাটা তারা বলেন, কিন্তু আমরা তাদেরকে এটাও বুঝতে বলবো যে তাহলে পঞ্চায়েত থেকে শুরু করে কর্পোরেশনের ইলেকশনে, সমবায়ের ইলেকশনে নমিনেশন কেন করতে দেওয়া হয় না? এ তো 8-এর পঞ্চায়েতের ইলেকশনে যখন বামপন্থীদের পক্ষ থেকে জনসমর্থন কমছে, আচ্ছা এই প্রশাসনিক অফিসাররাই তো একদম অবাধ নিরপেক্ষ ভোট করালেন। অবাধ নিরপেক্ষ ভোট না করালে 2006-এ একটি সরকার হ্যাবক মেজরিটি নিয়ে ভোটে জিতলো, অথচ 8-এই রাজ্যের মানুষ তাদেরকে বললো যে দেখো আমরা কিন্তু তোমাদের কাছ থেকে সরছি। তাহলে এটা তো জানানোর সুযোগ পেল মানুষ সুযোগ পেল, এই লাইনটাও ভুল। মানুষ তার রাজনৈতিক অধিকারটি প্রয়োগ করতে পারলো এবং এটাই মানুষের অধিকার, এবং মানুষ সেটা অর্জন করেছে স্বাধীনতার মাধ্যমে, সংবিধান তৈরির মাধ্যমে, রাজনৈতিক কাজে অংশগ্রহণ করার মাধ্যমে, নিজের ট্যাক্সের টাকায় সমাজ ব্যবস্থা পরিচালনা করার মাধ্যমে বলেছে। আচ্ছা 2008-এর পর 13-তে পঞ্চায়েতের ভোট হলো, 2018-তে ভোট হলো, আচ্ছা 2023-এর ভোটে এতগুলো লাশ কেন পড়লো? এবারে কি এক্সপেক্ট করছেন? যদি আরজি করের সমস্ত ডাক্তারবাবুদের বিজ্ঞানের কথাকে ফেল করে দিয়ে সিআইডি, রাজ্যের পুলিশ এবং সিবিআই মাত্র একজনকে দোষী সাব্যস্ত করতে পারে, তাহলে এ পরিবেশকে কোন তান্ত্রিক পরিবেশ বলে আমি জানি না। তবে শুরু যেটা বলেছিলাম, আন্দোলন হবেই, আন্দোলনে কিন্তু আপনার গলাতে হবেই। মানুষ কোনো দিন অস্বস্তিকর পরিবেশে বসবাস করে না, কেউ করে না। আচ্ছা আপনি এইটা এত জোর দিয়ে মানুষের শক্তির কথা বলছেন, কিন্তু ততটা জোর দিয়ে কেন এইটা বলছেন না যে আপনাদের আন্দোলন সেই শক্তিটাকে ভোট বাক্স পর্যন্ত নিয়ে যাবেই? আমাদের আন্দোলনই গণতান্ত্রিক পরিবেশ বিবর্জিত একটি ব্যবস্থাতে মানুষ কি করে নিজের প্রতিবাদের কথা বলে, আমরা ওই পরিবেশটা তৈরি করেছি। 15টা বছর মার খেতে খেতে, জেল খাটতে খাটতে, কেস খেতে খেতে, এলাকা ছাড়া হতে হতে, খুন হতে হতে, পেটে লাত খেয়ে, পিঠে লাত খেয়ে 15টা বছর ধরে আমরা ওই জায়গা তৈরি করেছি। একা আমরা না, মানুষ সাথ দিয়েছে, নইলে 14ই আগস্ট রাতে ওই কয়েক কোটি মহিলা পশ্চিমবঙ্গের রাস্তায় নামতো না। আর নন্দীগ্রামে, যেহেতু নন্দীগ্রামে আপনি লড়েও ছিলেন, নন্দীগ্রামের ক্ষেত্রে অবস্থানটা কি? সেটা হচ্ছে যে এটা কি মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, না এটা একটা ষড়যন্ত্র? আজ তো রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ষড়যন্ত্র, যিনি ছিলেন। আপনারা কি বলছেন? আরে যারা ঘর করেছে ওই সময়, যারা করেছে তারাই নিজেদের চক্রান্তের জালের সুতো ছিঁড়তে শুরু করেছে। আপনি আমি এখন সাইডে বসে দেখি না কতদূর যাচ্ছে। চটি পরা পুলিশ, বাপ বেটা, এসব কারা বলছে? আমরা তো দীর্ঘদিন ধরে বলেছি যে এক গভীর চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, এবং আমরা একটি অনেক বড় রাজনৈতিক উদ্দেশ্যের কথা বলেছি, পশ্চিমবঙ্গের কথা, ভারতবর্ষের কথা, গোটা দুনিয়ার বামপন্থী যে মানুষ এবং বামপন্থী যে ব্যবস্থা তার পক্ষের কথা বলেছিলাম, এবং সেই কথার সাথে আমরা নন্দীগ্রামকে যুক্ত করেছিলাম। এত বড় ছিল না, মানুষের একটা ব্যাপক ক্ষোভ যেটা নন্দীগ্রামে দেখা গেছিল, সেটা একটা ষড়যন্ত্র, প্ল্যানিং ইত্যাদিগুলোকে আমি সরিয়ে রাখি, সেই ক্ষোভটা ছিল না। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী খোলাখুলি ঘোষণা করছেন যে সেদিন, আমি প্রথমেই বললাম যে আমরা একটি বড় রাজনৈতিক কারণ, যেটা পশ্চিমবঙ্গ, আমাদের দেশ এবং গোটা দুনিয়ার
মেরু ঠিক করার, তার সঙ্গে নন্দীগ্রামের বিষয়কে আমরা যুক্ত করে আমরা আমাদের কথা স্পষ্ট বলেছি, স্পষ্ট, এবং সেটা প্রকাশ্যে বলেছি এবং লিখিত আকারে বলেছি। মানুষ যা নির্ণয় নিয়েছে সেই নির্ণয়ে কোনোদিন আমাদের নেতারা, কোনোদিন আমাদের পার্টি বলেনি যে মানুষ ভুল করেছে। কিন্তু আমরা যে বলেছিলাম ষড়যন্ত্র হয়েছে, সেই কাগজটাতে, সেই রেজাল্টটাতে এখন স্ট্যাম্প লাগানোর জন্য ওনারা দুজনে বলছেন, যারা সেই সময়ে মূল কারিগর ছিলেন এবং এক টেম্পুতে উঠে যারা কথা বলতেন, এখন দুজনকে দায়ী করছে। আচ্ছা, আমি এবার একটা অন্য প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে যে এখানে রাজনৈতিক মেরুকরণের কথা আপনারা বলেন, বিশেষ করে বিজেপির কথা যখন আসে, তাদের হিন্দুত্বর কথা যখন আসে, কিন্তু ধরুন শামসেরগঞ্জের ঘটনা বা এরকম আরও যে ঘটনাগুলো ঘটছে, সেই ক্ষেত্রে এইগুলো নিয়ে আপনি কি বলবেন? কারণ মানে সেখানেও একেবারে ধর্মের জন্যই তাদেরকে খুন করে দেওয়া হলো এবং তারা বাম মনস্ক ছিলেন, তারা বাম দলটাই তারা করতেন। তারা ভারতবর্ষের সংবিধানে কোথায় লেখা আছে বলুন তো, যে ধর্মের জন্য আমি যদি আপনার বাড়ি পুড়িয়ে দিই আমি অ্যারেস্ট হব না? ঠিক, ভারতবর্ষের সংবিধানে কোথায় লেখা আছে ধর্মের জন্য আপনি আমাকে খুন করে দিলে আপনি অ্যারেস্ট হবেন না? সেটাই তো জানতে চাইছি। তাহলে এরকম বিভৎস ঘটনা, তাহলে তার সংবিধানকে প্রয়োগ করছে কারা? আমি তো সেটাই আপনার কাছে জানতে চাইছি। তো সেই ক্ষেত্রে মানুষগুলো কোথায় যাবে বলুন তো? যে একটা ধরা যাক প্রশাসনের এমন একটা নির্বিকার এরকম একটা জায়গা, তারা অত্যাচারিত হচ্ছে, তারা যে পার্টিতে বিশ্বাস করছিল তারা গেছেন দাঁড়িয়েছেন সব কিছু, কিন্তু তারপরে পরের দিন যে তারা সাহস ভরে থাকবেন, সেই জায়গায় সেই মানুষটার কার দিকে তাকাবে? তার মানে আপনি বলতে চাইছেন যে কোর্টের মতন থাকবে, পুলিশের মতন থাকবে নির্বিকার, আর রাজনৈতিক দলকে গিয়ে নিজের একদম ভলেন্টিয়ার বাহিনী তৈরি করে পাড়ায় পাড়ায় পাহারা দিতে হবে? না, তাহলে তা বলছি না, বলছি যে তারা যাতে নির্বিকার না থাকে সেটার জন্য যে আমি বারবার আন্দোলনেই শুধু ফিরতে চাইছি, যে সেই আন্দোলনটা, সেই চাপ সৃষ্টি করাটা কি সেই রাজনৈতিক দল বিরোধী যারা আছে, বিরোধী কণ্ঠস্বর জোর না হলে আর কি হবে বলুন? পশ্চিমবঙ্গে কয়লা পাচারে জানেন কতগুলো পুলিশ এখনো পর্যন্ত তাদের নাম প্রকাশ শুধুমাত্র করেনি, যেহেতু তারা পুলিশ, কতজন সিবিআইয়ের খাতাতে নাম লিখিয়ে এখনো পর্যন্ত তাদের ইন্টারোগেশন চলছে। শুধুমাত্র এই ব্যবস্থার প্রতি আমাদের আস্থা উঠে যাবে, তার জন্য তাদের নাম এবং সংখ্যা প্রকাশ্যে আসছে না। আমি তো কলিয়ারি বেল্টের কাজ করেছি বা ওখানের আমাদের বড় হয়ে ওঠা, তো সেইটা গোটা পশ্চিমবঙ্গের প্রশাসনিক লেভেল, পঞ্চায়েতের ভোটে বিডিও পর্যন্ত ট্রান্সফার হয়ে যাচ্ছে, ব্যালট পেপার চিবিয়ে খাচ্ছে। তাহলে এই প্রশাসনকে নির্বিকার থেকে একে একটু সরব হওয়ার জন্য কাদের করার কথা? উপরের কোনো নোটিশ আসবে না? নাকি উপরের নোটিশ আছে যে তুমি নির্বিকার থাকো, তুমি চুপ থাকো? শামসেরগঞ্জ থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের দাঙ্গা হোক আর ঝামেলা হোক, তার মানে কেউ করাচ্ছে, আর যারা করাচ্ছে তাদের প্রতি পুলিশ নির্বিকার থাকছে। রাস্তায় চলুন না, আপনি আর আমি দুজনে মোটরসাইকেল নিয়ে যাই, আপনি আমাকে ধাক্কা মেরে দিন, আমি আপনাকে ধাক্কা মারি, দেখি তো পুলিশ সার্জেন্ট আসছে কিনা, দুজনকে কেস দিচ্ছে কিনা। অথচ একটা পাড়া সকাল থেকে দুপুর অবধি পোড়ালো, পুলিশ এলো না। বারবার যে আপনাকে যে জায়গাতে আমি প্রশ্ন করার চেষ্টা করছি সেটাতেই, যে সাধারণ মানুষের কি আপনি খুব নৈতিকভাবে পার্টির যে অবস্থান, আপনাদের যে কাজ, আপনি সব বলছেন, কিন্তু সত্যি কি আপনার এই কথা থেকে, ধরুন আমি যদি একটা সাধারণ মানুষ হই, আমি যদি শামসেরগঞ্জে থাকি, আমি যদি একটা যে কোনো ধর্মের একটা মানুষ হই, এবং এই যে দুর্নীতির কথাগুলো তুলে ধরছেন বা মানুষ যারা যেগুলো অভিযোগ করছে, তার কি সত্যিই কোনো জায়গায় তারা এই একটা অসহায়তা তৈরি হচ্ছে না? কোনো জায়গায় কি তারা জানবে যে না আপনারাও আছেন? এইটা যদি না তৈরি হয়, সেটা ভোট বাক্সে কেন মানুষ তাহলে আপনাদের ভোট দেবেন? তার মানে আমি যে কথাটা একটু আগে বললাম, এটা আপনি আপনার কথা দিয়ে প্রমাণ করে দিলেন যে মানুষ খুব অসহায়, এবং নিচের তলাতে প্রশাসন এবং সরকার এরা দুজনে মিলে মানুষের অসহায়তাকে গুন্ডাগিরি দিয়ে তাদেরকে একটা কন্ট্রোল করতে চাইছে, তাই মানুষ নিজের রায়কে প্রতিফলন করতে পারছে না। আমি একটা সরকারকে ট্যাক্স দিই, সেখানে আমি পুলিশের উপরে ভরসা করব না, আমাকে একটি রাজনৈতিক দলের উপরে ভরসা করতে হবে। তাহলে কি পশ্চিমবঙ্গে একটি প্যারালাল প্রশাসন চলবে? এটা কি মানুষের জন্য ঠিক? এটা কি আমাদের পশ্চিমবঙ্গের জন্য ঠিক? তাহলে একটি রাজনীতি আছে এবং একটি পলিসি আছে, যে পলিসি, যে রাজনীতি
প্রশাসনকে মানুষের হয়ে কাজ করতে বাধা দিচ্ছে, এবং মানুষের হয়ে কাজ করতে দিচ্ছে না নয়, দিচ্ছে না বললেও ক্ষতি নাই। দময়ন্তী সেনকে আমরা দেখেছি, এবং নিচের তলাতে একটু কান পাতলেই বোঝা যায় যে তাদের মধ্যেও কী অবস্থা। শুধুমাত্র তো পুলিশ নয়, গোটা পশ্চিমবঙ্গে মানুষের জমি বিক্রি হয়ে যাচ্ছে। আমি আপনাকে হাতে কলমে কাগজে কলমে দিতে পারি 40 লাখ টাকার জমি, জমির মালিক আপনি, জমি আমার থেকে কিনছে কে? পুলিশ অফিসার। এবারে আপনার যে কথাটা, যে এই অসহায় মানুষ যাবে কোথায়, এই অসহায় মানুষ কোথায় যাবে সেটা মানুষ নির্ণয় করবে, আর সেই নির্ণয়ের ভাবনার যে জায়গাটা সেটা মুভমেন্টের দ্বারা আমরা তৈরি করছি। আমার একদম শেষ দু একটা প্রশ্নই আর বাকি আছে। জেন্ডার ইস্যুজ নিয়ে আপনি ভাবেন? কন্যা পাচার, চাইল্ড ম্যারেজ, শিশু নির্যাতন, মহিলাদের ওপর নির্যাতন, এই যে জেন্ডার লেন্সটা, সেটা নিয়ে আপনি ভাবেন? এটা নিয়ে কি পার্টিতে আলোচনা হয়? 14ই আগস্ট আমরা একদম এই বিষয়ে ডেটা সহকারে আমরা আমাদের কাজ শুরু করেছি, বলেছি, ঘোষণা করেছি, অলরেডি কাজ শুরু করেছি। আমরা পয়লা বৈশাখের দিনে আমরা লোকসভা ইলেকশনের সময় আমরা একদম খোলাখুলি বলেছি আমরা কি করতে চাইছি। এখন অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে। একটা সমাজের যখন, যদিও এটা আমাদের এক নেতৃত্ব আমাকে বলেছে যে অবক্ষয় বা অধঃপতনকে আমরা নির্দিষ্ট করি কোথায়, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে দেখে আমি ঠিক করি যে এটা অধঃপতন হচ্ছে। ফলে আজকে গণেশের মুন্ডুটা যদি প্লাস্টিক সার্জারি হয়, তাহলে তারা তাদের অবস্থান থেকে ওইটাকে বলছে সব একটাও নতুন নয়। যারা বলেছিল যে গরুর প্রস্রাবে বোধহয় করোনা ঠিক হয়ে যায়, তাহলে তারা তাদের ওই অবস্থা থেকে ওইটাকে বলছে এটা ঠিক, বাকিটাকে ভুল বলছে। কে জানে কালকের দিনে আপনার আমার ওষুধ বন্ধ হয়ে যাবে কিনা। আর নইলে তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ছেড়ে দিন, সেন্ট্রাল ড্রাগ হাউস যা আছে, যা এজেন্সি আছে, তারা তো জালি ওষুধ বানানোর জন্য মানে খোলা ছুট দিয়ে রেখেছে, এবং ভেরিফিকেশনও হয় না। ফলত একটা সমাজে যখন সব দিকের গ্রাফগুলো নামতে থাকে, সবের গ্রাফ নামতে থাকে, শ্রমকে আমি আমার গতর মানে কাজ, এখানে আবার গতর মানে কেউ শরীর যাতে না বোঝে, নিজের শ্রমকে, নিজের গতরকে যখন আমরা বেচি, তার যা দাম পাচ্ছি সেটা সাফিসিয়েন্ট নয়। আচ্ছা, যেটা পাচ্ছি সেটার দ্বারা বেঁচে থাকতে পারছি কি না, না, পরিবেশ আমাকে সেই সাপোর্ট দিচ্ছে না। আচ্ছা, তাহলে কে সাপোর্ট দেবে? প্রাইভেট ব্যাংক পাড়ায় ঢুকছে। আচ্ছা, সে কি সাহায্য করছে? হ্যাঁ, সাহায্য করছে। কেমন করে? গভর্নমেন্টের রুল আছে 100 টাকায় 4 টাকা, কি বলে ওটাকে, মানে সুদের হার, আর ওরা যখন দিচ্ছে তখন 100 টাকায় 8 টাকা ইন্টারেস্ট দিচ্ছে না। ফলে যাচ্ছে না, যেতে বাধ্য হচ্ছে, কারণ 4 টাকায় 100 টাকা পাবার জায়গা নেই বলে আমি 8 টাকায় 100 টাকার জায়গায় যেতে বাধ্য হচ্ছি। তার মানে যাদের ওখানে থাকার দরকার ছিল তারা আজ মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে। তাহলে মানুষ পরিযায়ী শ্রমিক হচ্ছে। লাস্ট 1 সপ্তাহে 4 জন সুইসাইড করেছে, মানে আমাদের কাছে খবর অনুযায়ী, এর থেকে আরও অনেক বেশি আছে, আমাদের কাছে হয়তো খবর নেই। তাহলে এই গোটা গ্রাফটা যখন নামতে থাকে তখন মেয়েরা কি করে সেফ থাকবে গো? হয় না কি? কোনোদিন হয় না। না, একদমই ঠিক। সবচেয়ে আগে তাদের ওপরেই মানে লড়াইটা তো তাদের সবচেয়ে বেশি, মেয়েদের এবং শিশুদের ক্ষেত্রে, তো তাদের কাছে আসে। আমি বলছি যে যতটা ভাবিত একটা যে কোনো রাজনৈতিক দল দ্রব্যমূল্য বৃদ্ধি কি একটা সাধারণ একটা মানে অন্যান্য যে ইস্যুসগুলো নিয়ে, কিন্তু মেয়েদের কথা বা জেন্ডার নিয়ে কি সেইভাবে কথা হয়? এটা আমাদের পার্টির ভেতরে মেয়েরা নিজেরা অভিযোগ জানাতে পারে, তার জন্য যে সংশ্লিষ্ট কমিটি, সেই কমিটি আমাদের মধ্যে আছে। পার্টির ভেতরে তার এক্সারসাইজ হয়। অন্য পার্টিতে এটা বলতে পারবে না যে তাদের মধ্যে ওইসব আইসিসি আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে ভাবিত জায়গায় মেয়েরা আছে পার্টিতে। হ্যাঁ, আমাদের পার্টিতে একক কেউ সিদ্ধান্ত নেয় না, আমাদের পার্টিতে একক কেউ সিদ্ধান্ত নেয় না, নিতে পারেই না, আমাদের স্ট্রাকচারই অ্যালাউ করে না। এলজিবিটিকিউ এই নিয়ে আপনাদের অবস্থানটা কি?
মানে সবাইকে সমানভাবে দেখতে হবে, সবাইকে সমানভাবে দেখতে হবে, সবারকে সমান সুযোগ দিতে হবে এবং প্রত্যেককে নিজের পায়ের নিচের জমি শক্ত করার মতন তাকে জায়গা দিতে হবে এবং যা কিছু খারাপ তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সেটা বাইরে সেটা পার্টির ভেতরে। ধন্যবাদ আপনাকে।